আমরা 5ই আগস্টের আগে মাহফুজ আলমকে লোকজন যতটুকু চিনতো বা চিনতো না, 5ই আগস্টের পরে মাহফুজ আলম এক গুরুত্বপূর্ণ একজন রাষ্ট্রচিন্তক হিসেবে হাজির হয়েছেন। মানে কি কি কারণে তিনি গুরুত্বপূর্ণ রাষ্ট্রচিন্তক হিসেবে হাজির হয়েছেন? তিনি যেমন একই সাথে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন, একই সাথে উনি গুরুত্বপূর্ণ সমালোচনারও লক্ষ্যবস্তু হিসেবে হিসেবে দাঁড়িয়েছেন। এটাই তার ইম্প্যাক্টকে বোঝায়। এটা তার ইতিবাচক ইম্প্যাক্ট হইতে পারে, নেতিবাচক ইম্প্যাক্ট হইতে পারে। আমরা আজকে ওভারঅল মাহফুজ আলমের রাষ্ট্রচিন্তা নিয়ে কাজ করব। আমরা যদি শুরুতে একটা ইন্ট্রোডাক্টরি আলোচনা আনতে চাই, দেখবো যে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত একটা যে ভ্যাকুয়াম ছিল, একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম ছিল, একটা অপসম্ভাবনার মুভমেন্ট ছিল। তো এবং সকল নাগরিক রাষ্ট্রকে নিজের করে নিয়েছিল। হ্যাঁ, তো আবার এই নিজের করে নেয়ার সাথে সাথে আবার কিছু কিন্তু আস্তে আস্তে আমরা দেখতেছি যে একটা ফ্রাস্ট্রেশনও আস্তে আস্তে ডেভেলপ করতেছিল। কারণ কি, যে অভ্যুত্থানের শক্তিটা, এটার একটা ইউনিফাইড রূপ আমরা দেখতেছিলাম না। অভ্যুত্থানের শক্তিটাকে শুরুর দিকে 5ই আগস্টের পরে একটু সময় লাগছে ভিজিবল হইতে। এই অভ্যুত্থানের শক্তিটাকে ভিজিবল করার ক্ষেত্রে জাতীয় নাগরিক কমিটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আবার জাতীয় নাগরিক কমিটি কিন্তু পুরো অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করে না। দেখে যে মানে অভ্যুত্থানে যে বিভিন্ন শক্তি, রাজনৈতিক বলয়, গ্রুপ, স্টেক হোল্ডার ছিল, তারা আবার নিজস্ব রাজনৈতিক বলয়ে, নিজস্ব ব্লকে চলে গিয়েছে। এর মধ্যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে অভ্যুত্থানে ব্যানার ছিল, এই ব্যানারটার ইমেজ কিন্তু ধীরে ধীরে টার্নিশ হইতে আমরা দেখেছি। এবং এই ব্যানারের যে সমন্বয়ক, যেটা ছিল একসময় একটা খুবই রেসপেক্টের, আস্তে আস্তে কিন্তু এই সমন্বয়ক শব্দ বা পদযুগল, এটা কিন্তু খুবই সমালোচনার বিষয়বস্তু হয়েছে। এখন এই সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতৃবৃন্দের মধ্যে আমরা কিন্তু ছাত্রলীগ সিনড্রোম আমরা দেখতে পাই। হ্যাঁ, তো এই যে এতগুলা কেওয়াস, এতগুলা ইয়ার মধ্যে মানে জাতীয় নাগরিক কমিটি ফরমেশনের ক্ষেত্রে যে কয়েকজন গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজির ভূমিকা পালন করছেন, সেখানে আমি মাহফুজ আলম অন্যতম। সাথে অবশ্যই সারোয়ার তুষাররা আছেন, নাহিদ ইসলামরা আছেন, এরা আক্তার আছেন, আকরামরা আছেন, তারাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নারীদের মধ্যে সামান্তা আছেন, নাহিদা সরাওয়ার নিভা আছেন, তাসনিম যারা আছেন, আরও অনেক নারী পুরুষ মিলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু স্ট্র্যাটেজিস্টের জায়গায়, জায়গায় আমি মনে করি যে মাহফুজ আলম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এটা একই সঙ্গে আবার তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও যায়। সে যখন সরকারের অংশ হয়ে যায়, সে যখন এরকম পলিটিক্যাল ফরমেশনে যুক্ত থাকে, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে যায়। তো আমরা ওভারঅল মাহফুজ আলম রাষ্ট্রচিন্তা নিয়ে পজিটিভ নেগেটিভ সব বিষয়ে আমরা আলাপ করার চেষ্টা করব। আমি শুরুতে আরিফ রহমানকে, দার্শনিক সমাজতাত্ত্বিক আরিফ রহমানকে বলবো যে তার যে মাহফুজ আলম যে চিন্তাটা গণপরিসরে আসছে, কিন্তু জুলাই গণপরিসরের একটা ঐতিহাসিক বক্তৃতার মাধ্যমে, যেটা তার তার চিন্তাকে পুরো মানুষের মাঝে ছড়াই দিয়েছে। আমি যদি আরিফকে বলবো যে এই আলোচনার মাধ্যমে মাহফুজ আলমের রাষ্ট্রচিন্তার আলাপটা শুরু করার জন্য। ধন্যবাদ ভাই। মাহফুজ আলমের আসলে এটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের বাংলাদেশের রাষ্ট্রের একটা পররাষ্ট্রনীতি ছিল এমন যে কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এই ধরনের একটা আমাদের পররাষ্ট্রনীতির একটা পলিসি ছিল। মাহফুজ সেখানে উল্টা তার স্ট্র্যাটেজি। সে বলতেছে যে রাষ্ট্রে কোনো বন্ধু থাকে না, রাষ্ট্রে অনেক শত্রু রাষ্ট্র থাকে, বন্ধু রাষ্ট্র তো না। তো এটা হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, বাংলাদেশের রাষ্ট্র চিন্তা জায়গা থেকে, যেটা আমরা অনেক দেখে আসতেছি। এর বাইরে গিয়ে একটা বক্তব্য। আমরা আবার যেভাবে বলি যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র বলি, কিন্তু আমাদের সিনারিটা দেখে উল্টাটা। আসলে ভারত আমাদের ওই অর্থে বন্ধু রাষ্ট্র না। সে সার্বিক তার যত ধরনের আধিপত্য আছে, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, হ্যাঁ, সামরিক, সব ধরনের আধিপত্য সে বিস্তার এখানে করতে চায়। তারা আমাদের বারবার কথায় কথা খোটা দেয়, 71 সালে তারা আমার সাহায্য করছে। এইগুলা দিয়ে তারা আমাদের আসলে বন্ধুর নামে একটা শত্রুতা জারি রাখে। তো সেই জায়গা থেকে মাহফুজ আলম ট্রেস করছে যে আসলে না, শত্রু রাষ্ট্র ভারত আমার শত্রু রাষ্ট্র। যেভাবে ভারতীয় এই আধিপত্যবাদ অথবা ব্রাহ্মণ্যবাদ, যেটা হিন্দুত্ববাদ, যেটা এইটা পলিসিটা। তো কেন মাহফুজ আলম আসলে সে বললো যে রাষ্ট্রের কোনো বন্ধু রাষ্ট্র থাকে না? তার হচ্ছে যে সে তার ওই যে জুলাই গণপরিষদের একটা বক্তব্য ছিল, এটাতে সে তার স্পষ্ট বলতেছে যে আমাদের দেশে যে ডিজিএফআই আছে, এনএসআই আছে, আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলো, আমরা দেখি কি আসলে নর্মালি এই ডিজিএফআই এবং এনএসআই সবসময় আমাদের দেশের গুরুত্বপূর্ণ নাগরিকের দিকে তার ট্রিগারটা থাকে। সে কিভাবে ঘায়েল করবে, কি করবে না করবে, এই ধরনের থাকে। তো মাহফুজ বলতেছে আসলে একটা
ডিজিএফআই এনএসআই এর তো কাজ মূলত তার দেশের নাগরিকরা এগুলো করে না, মূলত দেশের নাগরিককে সেভ করে তার কাজ। তাহলে কেন তারা বারবার মানে দেশের নাগরিকের প্রতি সে শত্রুতা পোষণ করতে, শত্রু মনে করতেছে? তা আমরা দেখছি আসলে আওয়ামী ফেসিবাদ যখন বাংলাদেশে ছিল, তারা আসলে মানে এই সরকারটা এমন ছিল যে জনতা ভার্সেস সরকার। কিন্তু আমাদের এটা গণতান্ত্রিক রাষ্ট্রের ব্যবস্থা হওয়ার কথা ছিল যে জনতার উপর ভিত্তি করে সেটা সরকার দাঁড়াবে, মানে জনভিত্তিক সরকার। তো আমাদের সরকারটা ছিল যে জনতা ভার্সেস সরকার। তো এই সময় আসলে ডিজিএফআই যেহেতু সরকারের গুণাহ হিসেবে কাজ করে, তার কাজ হচ্ছে আসলে কোন জনতা সরকার বিরুদ্ধে কোনো ইয়া নেয়, স্ট্র্যাটেজি নেয়, এটাকে দমন করা। তো মাহফুজের চিন্তা হচ্ছে যদি আমরা আমাদের এই দ্বন্দ্বটা, রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব থাকবে, এই দ্বন্দ্বটাকে যদি আমরা রাষ্ট্রের ভিতরে না রাখিয়া বহিরাষ্ট্রের মধ্যে দিয়ে দিই, মানে আমরা শত্রুতা যদি মানে রাষ্ট্রের মধ্যে দুইটা গ্রুপের মধ্যে না দিয়ে বাইরে দিই, অপর কোনো রাষ্ট্রকে দিই অথবা অপর কোনো একটা সভ্যতাকে দিয়ে দিই, তাইলে এই ডিজিএফআই এনএসআই যারা আছে, গোয়েন্দা সংস্থা আছে, তারা তখন আমাদেরকে সেভ করবে, আমাদের সেভ করার পারপাসে তারা অন্যদের সাথে তারা ফাইটে যাবে। তো এই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ আইডিয়া। আর মাহফুজুর আলমের আরেকটা গুরুত্বপূর্ণ আইডিয়া হচ্ছে যে যে ওই বক্তব্যের মধ্যেই সে বলে বলে যে আমাদের রাষ্ট্র যেটা জাতি গঠন ব্যাপারটা বলে, সে বলতেছে যে আমাদের যে বাংলাদেশে যে বেঙ্গল বেসিন, যেটা এই বেঙ্গল বেসিন কিন্তু বর্তমানে আমরা বাংলাদেশে ম্যাপ আছে, এটা এই ম্যাপ সাথে না, এটা আরো একটু বড়, মানে ভারতের অনেকটা অঞ্চল নিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত এই বেঙ্গল বেসিন, সে পুরোটাকে নিয়ে তার সভ্যতাগত একটা প্ল্যান আছে, যেটা আসলে ওই ভারত থেকে যে নদীগুলো আসে, এই নদীটা শেষ পর্যন্ত গড়ায় গড়ায় বঙ্গোপসাগরে যায়, এটার অববাহিকায় যে জনবসতি গড়ে উঠছে, এটা মূলত বেঙ্গল। তো এই সে চায় যে পুরাটাকে নিয়ে এটা সে কেন করতে গেছে, কারণ ভারত যখন বারবার মাহফুজকে ট্রিগার করতেছে গণঅভ্যুত্থানের পরপর, তাকে হিজবুত তাহরির বলা অথবা বাংলাদেশ রাষ্ট্রটাকে আসলে একটা মানে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা, এখানে জঙ্গির উত্থান হইতেছে, অথবা এই যে জুলাই গণঅভ্যুত্থান হলে এটাকে তারা ডিজুন করতেছে, এইটাকে সে প্রোটেক্ট করার জন্য পাল্টা একটা গেম খেলছে। এটা আমি বলি যে যেটা বলে যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। এই যে তার কাউন্টার অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, এটা খুব গুরুত্বপূর্ণ মানে কাজে লাগছে, যে ভারতের বয়ানটাকে নস্যাৎ করে দেওয়া। যেটা বলতেছিলাম যে মাহফুজ বলতেছে যে তার বাংলাদেশ যেই জাতি গঠন করতে গেলে তার আশেপাশে তার পাশে দুইটা বড় সভ্যতাগত রাষ্ট্র আছে। তাহলে আমরা যদি দেখি যে সেই রাষ্ট্র কোনটা, ভারত, ওই পাকিস্তান। পাকিস্তানের সভ্যতাগত ভীষণটা কি, মুসলিম সিভিলাইজেশন, ওদিকে হচ্ছে ভারত হচ্ছে হিন্দু সিভিলাইজেশন, দুইটা। এর মাঝখানে যে বাংলাদেশ স্টেট, তাদের সভ্যতাগত প্রজেক্ট কি, চিন্তাটা কি, এটা আছে কি না, যদি না থাকে তাহলে সে এই জনতাকে সে কিভাবে গড়ে তুলবে? জনতার তো আসলে একটা ভিতর থেকে একটা ইন্সপাইরেশন লাগে, তার ড্রিম দেখাইতে হয়, সেই ড্রিমটা আসলে সভ্যতাগত ড্রিম। তো মাহফুজ আবার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলতেছে যে ইসলাম নিয়ে, সে জায়গায় সে বলতেছে যে পাকিস্তানের ইসলাম এবং বাংলাদেশের ইসলাম, বাংলাদেশের ইসলাম যখন বলবে যে ইসলাম যখন মধ্যপ্রাচ্য থেকে নানান দেশ ট্রাভেল করে করে বাংলাদেশে আসে, তো এই বাংলার নদীমাতৃক অঞ্চলে, নদী বিধৌত অঞ্চলে তার একটা বোঝাপড়া চিন্তা ডেভেলপ করছে, যেটা আমরা বাউল ফকির সুফিদের মাধ্যমে আমরা দেখি। সেটার সাথে পাকিস্তানের যে ইসলাম বোঝাপড়া আছে, এটার সাথে অনেকটা মানে পুরোপুরি মিল না, কিছুটা মানে একটা মতানৈক্য আছে। এটা আবার ভারতের যে উত্তর ভারত দক্ষিণ ভারতে যে ইসলাম ডেভেলপ করছে, ওই ইসলামের সাথে ইয়া আছে। মাহফুজের বক্তব্য হচ্ছে আসলে সে বলে যে দেয়ার আর মেনি ইসলামস, ইসলাম বলে না, ইসলামস। তো এই থেকে যে বাংলাদেশের যে ইসলাম বোঝাপড়াটা আছে, এটা হইতে পারে আমাদের এই যে বাংলাদেশের এই যে বেঙ্গল বেসিনের যে এই সভ্যতাগত যে স্পিরিট, যে বাংলার যে ইসলাম বোঝাপড়াটা, এইটাকে নিয়ে আমরা সামনে আগানো, এবং এটাকে আমরা কিভাবে বিশ্ব মঞ্চে উপস্থাপন করব, আমরা অন্যদের উপর ভর করে না। যদি আমরা না করতে পারি তাহলে কি হবে? তাহলে পাকিস্তান যেভাবে আমাদেরকে 71 সালে মানে 47-এর পর থেকে পাকিস্তানের ইসলাম বোঝাপড়াটাকে আমাদের উপর চাপাই দিছে, এবং এট দ্য সেম টাইম বাংলা অঞ্চলে যারা বাউল ফকির সুফিদের যে ইসলাম বোঝাপড়া, এটা নাকচ করছে। অথবা বাংলা ভাষার ভিতর দিয়ে যে ইসলাম চর্চাটা হয়েছে, এটা তারা অত গুরুত্ব দেয় নাই। তার কথা হচ্ছে যে উর্দুর ভিতর দিয়ে যে ইসলামটা হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। আবার ওই যে ভারত করে কি, যে আমাদেরকে তারা একটা বয়ান তৈরি করছে যে আমরা নিম্নবর্গের হিন্দু থেকে মুসলিমে কনভার্ট হওয়া। তো তারা যেহেতু ওই দিক দিয়ে ব্রাহ্মণ, তাহলে আমরা নিম্নবর্গের হিন্দু থেকে মুসলিম হয়েছি, তারা আমাদেরকে ওই শূদ্র হিসাবেই ট্রিট করে। এই ফলে তারা করে কি, ব্রাহ্মণ্যবাদরা আমাদের উপর চাপাই দিতে চায়। তাহলে আমরা যদি এই দুই চাপাচাপির মাঝখানে যদি নতুন একটা সভ্যতাগত ডেভেলপমেন্ট না করতে পারি বা বয়ান হাজির না করতে পারি, তাহলে আমরা ওই হয় পাকিস্তানের ব্লকে, না হয় ইন্ডিয়ান ব্লকে আমরা থাকবো। এতে আসলে আমাদের সভ্যতা অথবা রাষ্ট্র ডেভেলপ করবে না। জুলাই গণপরিষদের আলোচনায় আরেকটা ছিল আওয়ামী লীগ কোশ্চেন, যে সে বলতেছিল যে আওয়ামী লীগ তো অনেক আছে একটা রিলিজনের মতো, আওয়ামী লীগ কোশ্চেনটা কিভাবে সলভ করবো। সে বলতেছিল যে যারা
আপোষ ইয়া করে বা বিচার হওয়ার পরে যে আওয়ামী লীগটা আছে তাদেরকে তো এই দেশে জায়গা দিতে হবে। এটা নিয়ে যদি কিছু বলতো যে ওইটা, আর এটার আবার কিন্তু তার তার থেকে একটা ডিপার্টও আমি দেখছি যে সে যখন লক্ষ্মীপুরে একটা রাজনৈতিক জনসভায় বক্তব্য দিয়েছে সেখানে কিন্তু আবার অন্য ভিন্ন অ্যাঙ্গেল দেখছি। ও মাহফুজ কি মুভ করলো, সুইচ করলো কিনা? আচ্ছা, মাহফুজের মূলত হচ্ছে দুইটা ব্যাপার সুইচ করা বলতে, একটা হচ্ছে পলিটিক্যাল থিওরি আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পলিটিক্স। প্র্যাকটিক্যাল পলিটিক্সের সাথে থিওরিটিক্যাল পলিটিক্সের অনেক হেরফের হবে, এটা যে কারোর হইতে পারে, খুবই সিম্পল। থিওরির সাথে প্র্যাকটিসের একটা ইয়া হয়। তো আমি যেটা মাহফুজের যে থিওরিটিক্যাল যে পলিটিক্যাল যে চিন্তাটা, যে যেটা বললো না যে জুলাই মানে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যে আমরা যে আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে একটা বড় ধরনের সংগ্রাম হইলো, একটা নতুন বাংলাদেশ হইলো, হওয়ার পরে এখন যে আওয়ামী বর্গটা আছে তারা আওয়ামী সমর্থক কর্মীরা কোথায় যাবে, এই প্রশ্নটা মাহফুজের আছে গুরুত্বপূর্ণ। যে মাহফুজ বলতেছে যে এই যে আওয়ামী লীগ যারা করতো তাদের হয়তো আওয়ামী লীগের পতন হয়েছে দলগতভাবে, এখন যারা আওয়ামী লীগ করতেছে তাদের পলিটিক্যাল কর্তা সত্তারা কি কই যাবে, তারা কোন বর্গে ঢুকবে, তারা না জামাতের বর্গে ঢুকবে না বিএনপি না, অথবা কি করবে আসলে? তাদেরকে তো আমাদের সমাজ থেকে বের করার সুযোগ নেই, রাষ্ট্র থেকে বের করার সুযোগ নেই। তাহলে রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে কিভাবে তাদেরকে আমরা আবার ইয়া করব, মানে এসিমিলেট করব, এটার পলিসিটা কি হইতে পারে, তার একটা প্রশ্ন। সেইটাকে ডিল করতেছে 71 সালে যেটা হয়েছে, যে কেন ফেসিবাদ হয়েছে এটার প্রশ্নে। 71 সালে যখন জামাত ইসলাম এই কৌশলগত রাজনৈতিক কৌশলগত হোক অথবা যেভাবেই হোক, তারা 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, তারা একক পাকিস্তান চাইছিল। তো ওই ডিসিশনের পরে ভারতের আধিপত্যের ভয়ে তারা বলে ভয়ে স্বাধীন হওয়ার পরে দেশজন স্বাধীন হইলো, তাহলে ওই স্বাধীন বাংলাদেশে জামাত ইসলাম আছে। এখন তাদের হয়তো পলিটিক্যাল দল নিষিদ্ধ, কিন্তু জামাত ইসলাম মতাদর্শিক যে জামাত ইসলাম যেটা সমাজের মধ্যে নিয়মিত অ্যাক্ট করতেছে, তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা সমাজে বাজার সদাই করে, তাদেরকে কিভাবে আমাদের সমাজ অ্যাডাপ্ট করবে, নিবে, এটার পলিসিটা কি হবে? ওই 71 সালে যেমন জামাত কোশ্চেন ছিল, ঠিক জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে হচ্ছে আওয়ামী কোশ্চেন। তার মাহফুজের বক্তব্য হচ্ছে যে 71 সালে জামাত কোশ্চেনটাকে আওয়ামী লীগ অথবা ওই সময়কার রাষ্ট্র ব্যবস্থা অথবা সামাজিক ব্যবস্থা কোনো ভালো ডিলিংস চাইতে পারে না। না যাওয়ার ফলে হয়েছে কি, তারা আওয়ামী লীগ একটা চূড়ান্ত শত্রু বানাইছে জামাত ইসলামকে, বানানোর পরে এবং 71 যে সালে যে মুক্তিযুদ্ধটাকে পুরোটা স্ট্যাকটা তারা নেয়, নিয়ে তারা একটা আস্তে 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 একটা ফেসিবাদ তৈরি করে। মাহফুজের কথা হচ্ছে যে আমরা যদি 24শে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যদি আমরা আওয়ামী লীগরে ওই 71-এর জামাতের মতো ট্রিট করি, তাহলে আবার এখান থেকে নতুন ফেসিবাদ তৈরি হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে আসলে সেখানে আওয়ামী লীগের মানুষদেরকে সমাজে নিয়ে আসা, মানে তাদের মধ্যে আওয়ামী যেই নেচারটা আছে এটাকে শুধরায়। এর জন্য সেটা থিওরি ইউজ করে মনে হয় হাফিজি হুজুরের যে খেলাফত আন্দোলন সে চাইছিল। তো তার মনে একটা পলিটিক্যাল থিওরি আছে এমন যে তাওবা সিস্টেম বলতে যে যারা যেই পলিটিক্যাল দলগুলো যে ভুলগুলো করবে, সে যখন এই সমাজে আসবে সে ওই পূর্বের ভুলের জন্য সে তাওবা করবে। তাওবা শুধু মৌখিক না, তার সামাজিক রাজনৈতিক সার্বিক জীবনাচারের ভিতর দিয়ে সে দেখাবে আসলে সে আর ওই ফেসিবাদী রূপে নাই। তো আওয়ামী লীগকেও আমাদের সেই সুযোগটা দিতে হবে, আর না হয়তো আমরা আসলে ওই দেশটা পাবো না। কারণ আমরা দেশের মধ্যে শত্রু রাখি, আমরা যদি একটা ইউনিফাইড রূপ দাঁড় করাতে না পারি, তাহলে যেটা বললাম যে হয় পাকিস্তান না হয় ইন্ডিয়া, তারা আমাদেরকে খাইয়া ফেলবে, তাদের সভ্যতাগত দৃষ্টি। তাহলে আমাদের সবাইকে নিয়ে একটা পলিসি, মানে অভ্যুত্থানের 7-8 মাস পেরিয়ে এসে আমরা কি আওয়ামী লীগ কোশ্চেন কিছুটা সলভ করতে পারছি নাকি একেবারে সলভ করতে পারি নাই, কি মনে হয়? না, আমার মাহফুজের এই বক্তব্য দেওয়ার পরবর্তীতে আসলে পুরোপুরি আওয়ামী কোশ্চেন আসলে সলভ হয় নাই, কারণ অলরেডি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। তার মধ্যে আমরা দেখলাম যে 32 নম্বর ভাঙ্গা হইল 1-1.5 মাস আগে, এবং আরো অনেক মন্ত্রী এমপির বাসা ভাঙ্গা হইলো, আর অনেক যে বলে ভাস্কর্য ভাঙ্গা হইলো। তাহলে কি মানে মানে এটা কি আরো বাড়লো কিনা? মানে মানে জুলাই আগস্টে যেরকম আওয়ামী লীগের প্রতি সেন্টিমেন্ট ছিল, এটা কি আরো তীব্র হইলো কিনা? আবার আওয়ামী লীগও কি নিজেদেরকে আরো কোণঠাসা ফিল করে তারা কি আরো কর্নার হয়ে আরো হেট্রেডের পথ বেছে নিল কিনা? এই প্রবলেমটা আমরা সলভ করবো। তাহলে আমাদের যে মানে মাহফুজের বক্তৃতা যেটা ছিল যে তাদেরকে কি যে বলে সমাজের মেইনস্ট্রিমে নিয়ে আসা এবং ভদ্রভাবে ফেসিবাদী রূপটাকে বাদ দিয়ে শুধরাই আর কি। তো আমরা কি জায়গায় ফেল করলাম কিনা, নাকি সামনে সম্ভাবনা আছে কিনা? এই প্রচেষ্টা আসলে এখন পর্যন্ত ভালোভাবে আগায় নাই, কারণ আওয়ামী লীগের তারা এখনো আসলে নিজেদেরকে আওয়ামী যে বর্গ অথবা যে ফেসিবাদী বর্গ নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো আমি তো আবার আচরণ করার মধ্যে দেখি নাই। তবে ঠিক আছে, এটা সত্য যে ইয়ার সময় যখন 5ই আগস্টে বড় ধরনের ইয়াটা হয়, তখন অনেক আওয়ামী লীগের আছে যারা আসলে শেখ হাসিনার ফেসিবাদ বিরোধী ছিল,
কিন্তু তাদের মধ্যে ইমোশনালি শেখ মুজিব আওয়ামী লীগের একটা ইমোশন তো স্বাভাবিক থাকে, ওই কারণে বলতে পারতেছিল না, কিন্তু তারা মনে মনে চাইছিল যে শেখ হাসিনা পড়ে যাক, এটা নাই হয়ে যাক। ওই যে আওয়ামী বর্গটা তারা আবার চাইতেছে সমাজের সাথে মিশতে, কারণ আমরা যদি তাদেরকে বারবার আওয়ামী লীগ বলে তারাই দিই, আলাদা বর্গ করে ফেলি, তখন অটোমেটিক ক্ষুদ্র বর্গটাই একসময় আসলে বড় আকার ধারণ করবে, যেটা আমরা জামাতের মধ্যে দেখি। যে জামাত যে গুপ্ত সংগঠন করে বারবার, গুপ্ত হয় আসলে কেন হয়? আসলে তার ট্রমা থেকে, কারণ আমরা তাদেরকে আসলে সমাজের মেইন স্ট্রিমে এখনো ঢুকাইতে পারি না, অথবা তারাও মিশতে পারতেছে না। এই কারণে তারা দেখবেন ওই যে ছাত্রলীগের মধ্যে তারা প্রবেশ করে, অন্যদের মধ্যে গুপ্ত রাজনীতি করে। আওয়ামী লীগও হইতে পারে, আমরা আওয়ামী লীগকে যত বেশি সামাজিকভাবে বের করে দেবে, ইয়া করবো, তত তারা ইয়া হবে, আসলে গুপ্ত চর্চাটা করবে, গোপনে এটা সেটা করবে, হুমকি দিবে, এটা আমকি দিবে। কিন্তু আমার মনে হয় কি আওয়ামী লীগের মধ্যে আসলে ওই তো ওভার নেচারটা এখনো তৈরি হয়নি, কারণ স্বাভাবিক শেখ হাসিনা হচ্ছে বড় কাজটা হচ্ছে সে নিজে ফেসিস্ট ছিল না, সে প্রত্যেকটা মানুষের মধ্যে যে ফেসিস্ট যে ইনস্টিংটা সে বের করে নিয়ে আসছে। এটা হচ্ছে বড় যারা ভিলেন থাকে তাদের একটিভিজম, যে সে ডেভিল এট দ্য সেম টাইম সে অন্যের ভিতরে ডেভিল যে স্পিরিটটাকে সে নিয়ে আসবে। তো এটা মানে এই জিনিসটা কিন্তু আমরা বৈষম্য বিরুদ্ধে অনেক নেতৃত্বের মধ্যে এটা আমরা দেখতেছি। কারণ তারা দেখা গেছে যে তাদের মানে জীবৎকালে আওয়ামী এবং ছাত্রলীগের কালচারে বড় হয়েছে, টেন্ডেন্সিতে বড় হয়েছে। এজন্য তাদের মধ্যে কিন্তু আমি যেটা বলছিলাম, বাংলাদেশের দুইটা মোটা দাগে সিনড্রোম আর কি ইয়াংদের মধ্যে, একটা ছাত্রলীগ সিনড্রোম, একটা শিবির সিনড্রোম। তো মানে এই যে বৈষম্য বিরোধীর একটা গ্রুপের মধ্যে আমি ছাত্রলীগ সিনড্রোম দেখতেছি। তাদের বিরুদ্ধে যে অভিযোগ করতেছে, তারা তদবির করতেছে বা টাকা পয়সা দেন দরবার করতেছে বা বিভিন্ন জায়গায় মার্শাল পাওয়ার ব্যবহার করতেছে, এটার মধ্যে কিন্তু এই সিনড্রোমটা আছে। তাহলে মানে ওই যে ফেসিবাদের টেন্ডেন্সি কিন্তু মানে দীর্ঘ সময় থাকার কারণে অভ্যুত্থানের শক্তির মধ্যেও কিছুটা রয়ে গেছে। আচ্ছা, আমরা এবার মাহফুজের এই যে ভাসানীর জন্মদিনে দেওয়া একটা বক্তৃতা যেখানে পালনবাদ নিয়ে কথা আসছে, এটা নিয়ে যদি একটু সংক্ষেপে বলতে হয় জিনিসটা। মাহফুজ একটা আর একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রচিন্তার মধ্যে যেটা বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ফেল করছে, তার কথা হচ্ছে যে 71 সাল হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু 71 বলতে 72টা এটা আমাদের জন্য খুব বেশি নেই। আমাদের আসলে বাংলাদেশ রাষ্ট্র 71-এর পরবর্তীতে 72 হচ্ছে সুইসাইডাল অ্যাটেম্প, যেটা 72-এর হয়েছে, সংবিধান হয়েছে, জনগণের সম্মতি না নিয়ে হুট করে একজন গ্রুপ অফ পিপল সংবিধান লিখে ফেলছে। আবার ওই দিক থেকে মাহফুজ বলতেছে যে মাওলানা ভাসানীর যেমন আওয়ামী লীগ করছে কি, যে আওয়ামী লীগের যতগুলো বড় বড় ফিগার ছিল, সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, অথবা আরো যারা বড় বড় ফিগার যারা 47 সাল থেকে 71 সাল পর্যন্ত, অথবা মাহফুজ অনেক লম্বা ইতিহাস, 1857 সাল থেকে মন্ডল, আবুল হাশিম, হ্যাঁ হ্যাঁ, আরো যারা বড় বড়, সোহরাওয়ার্দী, আবুল মনসুর আহমেদ, যারা এই বাংলা এই যে বেসিন অঞ্চলটার একটা স্বাধীন সত্তা অথবা আলাদা একটা সত্তা, যেটা না পাকিস্তান, আরেকজন আছে কলকাতার দেশবন্ধু চিত্তরঞ্জন, যে আলাদা সত্তা যারা কল্পনা করতে চিন্তায় ছিল, এবং এটাকে কিভাবে ইনটেক রাখা যায়, এটার বিরুদ্ধে যারা ইয়া করতেছে, এই আধিপত্য বিস্তার করে, তাদের বিরুদ্ধে যাদের ফাইটে আছে, ভাষাতাত্ত্বিক, রাজনৈতিক, ধর্মীয় যারা ছিল, মাহফুজ চাইতেছে যে সবাইকে অন করতে। তো এটা বয়ানটা হচ্ছে কিন্তু এন্টি আওয়ামী লীগের। আওয়ামী লীগ চাইছিল যে একমাত্র ফাউন্ডার ফাদার হচ্ছে শেখ মুজিব দেশের, এবং আওয়ামী লীগের ইতিহাসের বয়ানে এমন একটা বয়ান ছিল যে শেখ মুজিবকে একবার টাওয়ারিং ফিগার রেখে বাকিদেরকে নাই করে ফেলা, যেটা আমরা আওয়ামী লীগের আমলে নানান ভাস্কর্য তৈরি করা শেখ মুজিবের এটা হয়েছে। তো সেই জায়গায় মাহফুজ ফাউন্ডার ফাদার্স নিয়ে আসছে, যেভাবে সে বলছে ইসলামস। মাহফুজ এখন প্রচুর প্লুরাল ইউজ করে। ফেসিবাদের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ফেসিবাদ প্রচুর সিঙ্গুলারিটি আছে, তার মধ্যে এই কনফ্লিক্ট আছে। সিঙ্গুলারিটি মানে হচ্ছে যে এক্সট্রিম একত্ববাদিতা, সবকিছুর মধ্যে সে একক ফর্ম নিয়ে আসে। আর ফেসিবাদের বিরোধিতা মানে হচ্ছে প্লুরাল, মানে ব্যাপারটা হচ্ছে সিঙ্গুলারের সাথে প্লুরালের ব্যাপার। তো মাহফুজ যেভাবে সংবিধানের মধ্যে বহুত্ববাদের ব্যাপারটা নিয়ে আসছে, আবার এট দ্য সেম টাইম সে ফাউন্ডার ফাদার্স, আবার ইসলামের ভাষ্যর মধ্যে নিয়ে আসছে ইসলামস, বহু ইসলাম, বহু ফাউন্ডার ফাদার। এটা তার একটা মানে পলিটিক্যাল চিন্তার থেকে খুবই গুরুত্বপূর্ণ শার্প চিন্তা, তরুণ বয়সে এই চিন্তা সে করতে পারছে, এবং এরা আমাদের মধ্যে নিয়ে আসছে। এই কারণে সে তার আপনি ফেসবুকের যে কাভার ফটোতেও যে সোহরাওয়ার্দী, একে ফজলুল হক, যোগেন মন্ডল, আবুল হাশিম, তারপর হচ্ছে মাওলানা ভাসানী। আপনি বলছেন যে মাওলানা ভাসানীর পয়েন্টটা, মাহফুজ এখন হচ্ছে বেশি গুরুত্ব দেয় মাওলানা ভাসানীকে। মাওলানা ভাসানী আমাদের বাংলা অঞ্চল কিভাবে ধারণ করে, ভাসানীর মধ্যে কিভাবে আসলে বাংলা টোটালটা আছে। ভাসানী তার নাম হচ্ছে মাওলানা। তো আপনি যদি মাউ শব্দটাকে দেখেন, মাউ হ্যাশ লানা, মাউ বলতে যদি বোঝে যে মাওবাদী অথবা মার্কসিস্ট একটা চিন্তা, আবার পুরা মাওলানা শব্দটার মধ্যে হচ্ছে আমাদের এখানকার যে বাউল, ফকির, পীর, দরবেশ হয়ে যে ইসলামটা আছে, তাহলে তার মধ্যে একটা মার্কসিস্ট বোঝাপড়া আছে, আবার ওদিক দিয়ে আছে আপনার ইসলাম বোঝাপড়া, আবার পীর ফকির সিলসিলা। তো আমাদের এই অঞ্চলের আসলে এই দুইটা সিলসিলাই খুবই গুরুত্বপূর্ণ। মার্কসিস্ট সিলসিলাটা হচ্ছে বুদ্ধিভিত্তিক জায়গা থেকে,
আর ওইটা হচ্ছে ইসলামিস্টরা হচ্ছে আসলে সামাজিক জায়গা থেকে। তো মাওলানার মধ্যে দুইটা ব্যাপার আছে। আর মাওলানার যে পলিটিক্যাল যে ফিলোসফিটা ছিল, যে পালনবাদ, যে রুবুবিয়াত যে বলে, ইসলামিক ফিলোসফিতে, ইসলামিক ট্র্যাডিশনে, সুফি ট্র্যাডিশনে একটা শব্দ আছে ইসমে আজম। ইসমে আজম হচ্ছে এমন একটা আল্লাহর 99 নামের মধ্যে এমন একটা নাম, যে নামটা আল্লাহর সবগুলো নাম তো কেউ কানেক্ট করতে পারে না, আসলে একটা নামকে মানুষ কানেক্ট করে তার জীবনে। তো যেই কানেক্ট করার ভিতর দিয়ে সে তার জীবনের পুরা স্ট্রাকচারটা সাজায় ওই নামটাকে কেন্দ্র করে। তো তেমনিভাবে মাওলানা ভাসানীর যে পুরো রাজনৈতিক জীবনাচার, সবকিছু জীবনাচারের মধ্যে সে কেন্দ্রীয় টার্ম হিসেবে নিচ্ছে আল্লাহর যে রুবুবিয়াত, রব শব্দটাকে। যে রবের কাজ কি, জগতের সবকিছুকে, প্রাণ, প্রকৃতি, উদ্ভিদ, নদী, নালা, খাল, বিল, যে যে বিশ্ব ব্যবস্থা আছে পুরোটাকে সে মানুষ খিলাফ ও খলিফা আকারে, আল্লাহর প্রতিনিধি আকারে সেটাকে প্রতিপালন করবে। এটার উপর জোর জবরদস্তি করে লুটপাট করবে না। অথবা মানুষের সাথে মানে পাশ্চাত্য দর্শনের একটা যে ইয়া আছে, ত্রুটি আছে, যেটা শুরু হয়েছে ইয়া থেকে, আপনি দেখার থেকে। দেখার বডি মাইন্ডের একটা কনফ্লিক্ট দেখায় আমাদের ইয়াতে। তো এই কনফ্লিক্টের পরবর্তী নিয়ে আসছে নেচার ভার্সেস ম্যান, ম্যান ভার্সেস ওয়াইল্ড। দেখবেন আপনি বিয়ার গ্রিলসের একটা ইয়া, এটা কিন্তু হাইলি ফিলোসফিক্যাল, যে ম্যান ভার্সেস ওয়াইল্ড, মানে মানুষ ভার্সেস নেচার, এই কনফ্লিক্টটা। কারণ মাওলানা ভাসানীর যে পালনবাদের মধ্যে আসলে ম্যান ভার্সেস ওয়াইল্ড না, ম্যান হচ্ছে আসলে এই জগতের আল্লাহ যে প্রতিপালন করতো এটার প্রতিপালন করবে। সেই ক্ষেত্রে সে অন্য একটা মানুষকে যেভাবে সে লালন পালন করবে, তার কথাটা শুনবে, গুরুত্ব দিবে। অ্যাট দ্য সেম টাইম নদী, নালা, খাল, বিল, মানুষ সবাইকে সে গুরুত্ব দিবে। ওই জায়গা থেকে মাওলানা ভাসানী কিন্তু ওই আমাদের যে নদী যে ভারত থেকে আসে, তিস্তা ব্যারেজ অথবা ইয়ানি আসে, লং মার্চ করছে। তো মাহফুজ তার ফিলোসফি হিসাবে গুরুত্বপূর্ণ যে তার ফিলোসফিটা, পলিটিক্যাল ফিলোসফিটা, দায় এবং দরদের রাজনীতি, আমার মনে হচ্ছে এটা সে মূলত নিচ্ছে, অথবা সে প্রভাবিত হয়েছে ইয়ার দ্বারা, ভাসানীর দ্বারা, যে ভাসানীর যে পালনবাদের সাথে দায় এবং দরদের রাজনীতিটা। পালনবাদ নিয়ে আমার কয়েকটা পয়েন্ট আছে, যে আমরা ভাসানীর আলোচনা থেকে যেটা বুঝলাম, যে সকল প্রাণীকুণের জন্য রবুবিয়াত বা মানে স্রষ্টার সকল সৃষ্টির প্রতি দরদ। কারণ আমি যদি দেখি সৃষ্টির মূল উপাদান বা সৃষ্টির প্রধান শক্তি হচ্ছে পানি, মাটি, বায়ু। এবং আনফর্চুনেটলি বাংলাদেশের তিনটা জিনিসই মারাত্মকভাবে করাপ্টেড হয়ে দূষিত। আমাদের ঢাকা শহরটা পৃথিবীর 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর থাকতেছে গত কয়েক বছর ধরেই পৃথিবীর সবচেয়ে মানে দূষিত বায়ুর শহর হিসেবে। তারপর আমাদের নদীগুলো সবচেয়ে দূষিত। তারপর আমাদের এই যে বুড়িগঙ্গাতে প্রচুর মরা মাছ পাওয়া যাচ্ছে, মানে জীববৈচিত্র্য পুরো হুমকির মুখে। তারপর আমাদের মাটিরও কিন্তু প্রাণ আছে, এবং মাটি সকল প্রাণের আকরও, মাটি এবং পানি। তা আমাদের এই নগরায়নের ফলে আমাদের মাটিগুলা কিন্তু প্রাণশক্তি হারাইছে। তো আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে এই ব্যাপারে কিছুটা স্টেপস আশা করছিলাম। আনফর্চুনেটলি আমরা এটা দেখি না। ঢাকার বায়ু দূষণ নিয়ে, শব্দ দূষণ নিয়ে, নদী দখল, নদী ভরাটের ঠেকানো, কিংবা মাটির স্বাস্থ্য রক্ষা বা মানে জীব প্রাণ বৈচিত্র্য রক্ষা, এটা নিয়ে আমরা সেরকম আশানুরূপ পদক্ষেপ দেখি নাই। কিন্তু যদি হয় দায় ও দরদের রাজনীতি এবং যে পালনবাদ সকল প্রাণীগুলোর জন্য যদি এটা থাকে, তাহলে এটা 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 খুব ভালো হয় আর কি। তো আমরা আশা করবো সামনের দিনগুলোতে হয়তো বা তারা এটা সেদিকে মনোযোগ দিবে আর কি। তারা যদি শুধু মুখের কথা যেন না হয়, আমরা যেন কিছু অ্যাকশন দেখি আর কি। মাহফুজ বেশ কয়েকটা সাক্ষাৎকার দিছে, যদি প্রথম আলো, তারপরে বাহাদুরি, প্রতিপক্ষ, এগুলো নিয়ে যদি একটু বলতো আর কি। আচ্ছা, এটা আমি মাঝখানে ইয়াটা নিয়ে বলি, যে আমি ইয়ার জন্য, যেমন জিয়াউর রহমানের একটা পলিসি ছিল, জিয়াউর রহমান ক্ষমতা আসার পর কিভাবে মানে বাংলাদেশটাকে আবার নতুনভাবে উন্নয়নের দিকে নিয়ে যাওয়া। তো এই দিকে জিয়াউর রহমানের পলিসিটা খুবই গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমান খাল খনন করতেছে প্রচুর, এবং রাস্তার দুই পাশে জিয়াউর রহমান সে নীতি করছে যে কোনো রাস্তার দুই পাশে যে অনেক জায়গা ফাঁকা থাকে, এখানে যেন শাকসবজি, বৃক্ষলতা পাতার চাষ হয়, যেন অনাবাদী জমি না থাকে। তো পালনবাদের ক্ষেত্রে এটাও মাহফুজ চাইলে অ্যাডাপ্ট করতে পারতো, কিন্তু ওইভাবে হয়তো তার হয়তো সুযোগ হয় না, কারণ একার পক্ষে হয়তো সুযোগ হয় না। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ ছিল যে নদী জন্য মাহফুজ যদি মাওলানা ভাসানীকে তার মানে পলিটিক্যাল গুরু মানে, সেই থেকে আমাদের নদীগুলো রক্ষা, অথবা নদী দস্যু যারা, আমাদের জলদস্যু বলি, জলদস্যু বলতে যে নদী পথে যারা অন্যের সম্পত্তি ছিনতাই করে, এটা না। নদী দস্যু মানে হচ্ছে যে খুদ নদীকে সে খাইয়া ফেলে, এই জন্য নদী দস্যু আছে। আওয়ামী ফেসিবাদ কিন্তু আসলে শুধু মানুষের উপর ফেসিবাদ কায়েম করে নাই, সে নেচারের উপর ফেসিবাদ কায়েম করছে। নেচারের প্রত্যেকটা যে ফোর্স, আপনি বলেন যে পানি, মাটি, বায়ু সব দূষণের ক্ষেত্রে তার কাজ করছে। তো সেখানে পালনবাদের জন্য প্রথম কাজ উচিত ছিল মাহফুজের, আমার যেটা জায়গা থেকে,
যে আমাদের নদীগুলাকে ইয়া করা, যেহেতু আমরা নদীমাতৃক ইসলাম, অর্থাৎ নদীমাতৃক বাংলাদেশ, আমাদের ইসলামটাও নদীমাতৃক, আমাদের সবকিছু নদীময় আসলে। নদীর সাথে আমাদের জীবনের খুব ওতপ্রোত সম্পর্ক। এই ঢাকার রাস্তাগুলা সবগুলা হচ্ছে ইউরোপিয়ান সিস্টেমের, যেখানে শুধু মানে মাটির রাস্তা থাকবে, পিচ ডালা রাস্তা থাকবে, কেন আমাদের নদীমাতৃক রাস্তা করতে পারতো। এবং আমাদের শহর যোগাযোগের ক্ষেত্রে সবচাইতে এখনো পৃথিবী যদি আরো বেশি আগাইও যায়, সবচেয়ে বেশি মানুষের যোগাযোগের ব্যবস্থা মানুষ ব্যবহার করে নৌপথ। এবং আমরা জানি পৃথিবীর প্রায় 70% পানি, সেক্ষেত্রে বাংলাদেশেও নদী মানুষের ইয়ার মতো, রগের মতো, শিরা উপশিরার মতো বিস্তৃত করে। এবং নদীর পানিগুলো হচ্ছে আমার একটা মানুষের বডির রক্তের মতো। তাহলে সেই রক্ত যদি দূষিত হয়ে যায়, সেই নদী দূষিত হয়ে যায়, তাহলে এটা দেশ টিকবে না, মানুষদের উপর টিকে না। তাহলে প্রথমত উচিত ছিল কি নদীগুলোকে আগে সেভ করা, নদী খনন করা, নদীকে নাম দেওয়া। এটা সে করতে পারে নাই, বাট মানে এখন পর্যন্ত পারে নাই। এটা তার কাছে আমরা প্রত্যাশা করবো সে যেন পরবর্তীতে নীতিতে এটা নেয়। আর পরবর্তী বললেন যে মাহফুজের বিনুর সাক্ষাৎকার। আচ্ছা, নদীর কথা যদি আসছে এই জায়গায় আমি একটা বললাম তার হ্যাঁ, হ্যাঁ, সাক্ষাৎকার হ্যাঁ। যাচ্ছি। এটাকে আমি বলতে চাই এটা উন্নয়ন সন্ত্রাস। হ্যাঁ, 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 হ্যাঁ। বাংলাদেশে যেটা হয়েছে স্বাধীনতার পরে এটা হচ্ছে উন্নয়ন সন্ত্রাস, মানে প্রকৃতিকে ধ্বংস করে একটা উন্নয়ন সন্ত্রাস। সাপোজ এখন যে বিভিন্ন নদীর উপরে যে একটা ব্রিজ না, অসংখ্য ব্রিজ, অসংখ্য ব্রিজ, এই ব্রিজগুলো আবার এমনভাবে সাইজ করা, ভরা মৌসুমে এটার নিচে তার কোনো লঞ্চ যাইতে পারে না, নৌকা যেতে পারে না। এর ফলে হয় কি মানুষ বাধ্য হয়ে সড়ক পথে যাইতে হয়। এবং বাংলাদেশের মাটি এত নরম এবং চতুর্দিকে এত নদী, এত পানি, বন্যা, এটা প্রতি বছর কিন্তু আমাদের রাস্তা ঠিক করতে হচ্ছে। করতে হয়। এবং আমরা এমন উন্নয়ন সন্ত্রাস করছি, হাওড়ের ভেতর দিয়ে আমরা একটা রাস্তা তৈরি করে মানে দিচ্ছি। সৌন্দর্য দেখার জন্য একটা এমন রাস্তা করছি, হাওড়ের ও কিশোরগঞ্জে। জীববৈচিত্র্য নষ্ট করে দিচ্ছি, মিঠা মইন, হ্যাঁ, হুম, হুম, হুম। এটা জীববৈচিত্র্য নষ্ট করে দিয়ে এর ফলে কিন্তু বন্যা হইতেছে বন্যা রেগুলার। হইতেছে। তো আমাদের এই যে উন্নয়ন সন্ত্রাস, এটা আমাদের প্রাণ প্রকৃতির জন্য মানে যাচ্ছে না। আমরা নদীপথে কিন্তু পুরো দেশ কানেক্টেড ছিল। এবং আমরা সাপোজ ঢাকা থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও যাইতে কিন্তু কেউ কেউ 24 ঘন্টা লাগে, একদিনই লাগতেছে। তাহলে নদীপথে তো একদিনই লাগতেছে। এটা আবার এটা কিন্তু পরিবেশ বান্ধব ছিল। আমার নদীগুলো সচল থাকলে আমার এখানে মাছ থাকতো। তো ব্রিজ হইলে তো অনেক কিছু হয়, দেখা গেছে যে এখানে চর পড়ে যায়, নদীর স্বাভাবিক গতিপথ বন্ধ হয়ে যায়। আবার আমাদের এই প্রচুর নদীপথের উপর দিয়ে দেখা গেছে খাল টাল বন্ধ করে বা অনেক জলাশয় বন্ধ করে সড়ক করতে যেয়ে কিন্তু আমরা আমাদের প্রাকৃতিক জলপ্রবাহকে ক্ষতিগ্রস্ত করতেছি। বলা হয় যে স্বাধীনতার পরে এই ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এডিবির পরামর্শে এরকম বিভিন্ন উন্নয়ন প্রকল্প হয়েছে, রাস্তাঘাট হয়েছে, মহাসড়ক হয়েছে, এর সাধারণ আমলে অনেক বড় বড় হয়েছে। এবং এর ফলে যাতে তাদের গাড়িগুলো চলতে পারে, তাদের গাড়ির চাক্কার বিজনেসের করার জন্য আমাদের বাংলাদেশের যে এটা যে ওয়াটার বডি বেষ্টিত যে দেশ, এটা কিন্তু পুরো হয়েছে। আমরা ঘুরতে যাই ভেনিসে, আমরা পাতায়া যাই, থাইল্যান্ডে উপভোগ করতে আমরা মরিশাস যাই, কিন্তু বাংলাদেশ যে এত সুন্দর ছিল, ঢাকাটাই যে এত ওয়াটারওয়েতে এত সুন্দর কানেক্টেড, এখনো আমরা কয়েক বছর ধরে বলতেছি ঢাকাটাকে ওয়াটারওয়েতে কানেক্ট করা, কিন্তু এটা কিন্তু চাইলেই পারা যায়। এটা হলো না। কিন্তু আমি মানে 111-এর ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা ঢাকায় ছিলাম, তখন আমরা ঢাকায় আসছি, ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। ওখানে কিন্তু ওই ইন্টারিম গভর্নমেন্টের অনেক দুষ্টুটি আছে, পলিটিক্যাল, তারা -2 ফর্মুলা করছে, অনেক কিছু করছে। তারা কিন্তু বেশ কয়েকটা ভালো কাজ করছে, যেমন হাতির ঝিলটা কিন্তু ওই 111 গভর্নমেন্ট শুরু করছে। এবং হাতির ঝিল একটা বাংলাদেশে একটা সাকসেসফুল প্রজেক্ট বলে মনে করি। এখনো যদি পানিটা অনেক দুর্গন্ধ আছে, কিন্তু এই যে ওয়াটারওয়েতে ট্রান্সপোর্ট এবং হাতির ঝিলকে কেন্দ্র করে যে চক্রাকার, এটা ওয়ান অফ দ্য বেস্ট সার্ভিস ইন ঢাকা রাইট নাও। তো আমরা তো এটা এই ইন্টারিম গভর্নমেন্ট এরকম কিছু স্টেপ নিতে পারতো, এটা পারে নাই। আমি আরেকটা জিনিসের কথা বলবো যে নাগরিক সুবিধায় তারা মনোযোগ দিতে পারে নাই। সাপোজ শব্দ দূষণ, আমার মনে আছে 111 গভর্নমেন্ট শব্দ দূষণ মানে মোটা দাগে কমাইতে পারছিল, তখন যা হাইড্রোলিক হর্ন থাকলে খুলে ফেলতো। আমরা কিন্তু শব্দ দূষণ কিন্তু আমাদের হাই প্রেশার, হার্টের সমস্যা বাড়ানোর, মেজাজ গরম দেওয়ার ক্ষেত্রে, এবং রাস্তাঘাটে যে প্রচুর মারপিট হচ্ছে বা উত্তেজনা হচ্ছে, এটা কিন্তু শব্দ দূষণ একটা বড় দায়ী। এটা করতে তো বড় কোনো ইয়া ছিল না। শব্দ দূষণ, বায়ু দূষণ বা ওভারঅল এগুলো, ইভেন এই যে হাতির ঝিলের মতো এরকম নতুন একটা চক্রাকার কোনো সার্ভিস, বাস সার্ভিস বা ওয়াটার বাস নিয়ে অনেক কথা হচ্ছে, এটা তো পুরো ঢাকার জন্য করতে পারতো। এরকম কিছু কিছু কাজ, সাহসী সিদ্ধান্ত কিন্তু ইন্টারিম নিতে পারতো, তারা এটা নেই না। আমি মনে করি এই ইন্টারিমের এটা একটা বড় ব্যর্থতা। আচ্ছা, আমরা ইন্টারভিউ কথা বলতেছিলাম, ফাঁকে আমরা নদী নিয়ে আলাপ করতে, উন্নয়ন ও সন্ত্রাস, আমি মনে করি এটা উন্নয়ন সন্ত্রাস। বাংলাদেশে স্বাধীনতার পরে একটার পর একটা উন্নয়ন সন্ত্রাস হচ্ছে, আর রাজনীতিবিদরা নিজেদের পকেট ভারী করছে। এখানে মানে সাপোজ মেট্রো রেল একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট, মেট্রো রেল, এটা দরকার ছিল আমাদের 90-এর দশকে হওয়া উচিত ছিল। পৃথিবীর অন্যান্য দেশ এগুলো করে ফেলছে। এরকম ঘনবসতিপূর্ণ হচ্ছে মেট্রো রেল হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। আর একটা হচ্ছে যে লঞ্চ, আর হচ্ছে যে ট্রেন।
আমাদের ট্রেন স্বাধীনতার পর এখন মতো লাভজনক হতে পারলো না, এত লোক ট্রেনে চলে আমরা লাভজনক হতে পারলাম না। আমাদের এটা হচ্ছে চরম ব্যর্থতা। ঘনবসতিপূর্ণ দেশ যদি আমরা বলি, জাপান, চীন বা ভারত, ভারত তাদের ট্রেন সার্ভিস কিন্তু ভালো এবং সাশ্রয়ী। আমরা গণপরিবহন বলতে, জনসেবা বলতে এইটা কিছু দিতে পারি না পাবলিকদেরকে। তো আমরা এই জায়গায় আমি মনে করি যে বড় ব্যর্থ, স্বাধীনতার পর থেকে উন্নয়ন সন্ত্রাস চালায়। এই ইন্টারিম গভর্নমেন্ট কিছু ডেলিভার করার সুযোগ ছিল, তারা এটা দিতে পারে না বলে আমি মনে করি আর কি। ফাঁকা আমরা এটা আলাপ করে নিলাম উন্নয়ন সন্ত্রাস নিয়ে।